আমরা আগের দিন লেভেলিং সম্পর্কে কিছুটা জেনেছি যে লেভেলিং এ আমরা বলেছিলাম যে মূলত কাজটা হচ্ছে এরকম যে কোথাও যদি আমাদের কাটিং অথবা ফিলিং করতে হয় সেই আমরা এইটা দেই এবং এই যে একটা কাটিং এবং ফিলিং করতে হয়। কাটিং এবং ফিলিং করার জন্য আমাদের এখান থেকে আমরা বিভিন্ন জায়গাকার আরএল মাপি এবং সেই আরএলটা বা রিডিউস লেভেলটা আমরা মাপি হচ্ছে কিসের সাপেক্ষে? আরএল মাপি হচ্ছে আমরা একটা ডেটাম বা বেঞ্চমার্কের সাপেক্ষে, তাই না? এর সাপেক্ষে আমরা বিভিন্ন জায়গার এলিভেশন গুলা মাপি, মেপে এটা ডিটারমাইন করি যে এটা কাটিং করব না ফিলিং করব নাকি এটা কত কাটিং করলে কতটুকু কাটিং করতে হবে, ফিলিং করলে কতটুকু ফিলিং করতে হবে। এই এলিভেশন অংশটা আমরা এই দিয়ে কাজ করি। এটার জন্য দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে কোলিমেশন সিস্টেম বা লাইন অফ কোলিমেশন মেথড, আর একটা হচ্ছে রাইজ এন্ড ফল সিস্টেম। তো এর মধ্যে আমার কাছে রাইজ এন্ড ফল সিস্টেমটাই ইজি মনে হয়, আর লাইন অফ কোলিমেশন সিস্টেমটা আমার কাছে একটু ভেজাল লাগে। তো আমি আপনাদেরকে দুইটাই দেখাবো। তবে পরীক্ষার হলে এরকম ভাবে ডেফিনিটলি কখনোই আসে নাই যে লাইন অফ কোলিমেশন সিস্টেমে এটা সলভ করো অথবা রাইজ এন্ড ফল সিস্টেম এটা সলভ করো। কিন্তু একটা প্রবলেম এখানে থেকে যায়। প্রবলেমটা হচ্ছে যে অনেক পরীক্ষায় এইরকম একটা টেবিল দিয়ে কিছু মিসিং ডাটা দিয়ে দেওয়া হয়, যেটা ইতিমধ্যে এর আগে এসছে। ধরেন 5 মার্কের কোন একটা প্রশ্ন, সেখানে দেখা গেল কি করলো, ধরেন এই কয়টা ভ্যালু বাদ, এইটা একটা, এইটা একটা, তারপরে ধরেন এইটা তিনটা, এখানে একটা, চারটা, তারপরে এখানে একটা, এই পাঁচটা ভ্যালু বাদ, এই পাঁচটার ভ্যালু বের করতে হবে। তখন আপনার এখানে যদি লাইন অফ কলিমেশন মেথড বলা থাকে তাহলে অবশ্যই লাইন অফ কলিমেশনেই অ্যান্সার করতে হবে। তো এই জন্যই দুইটা মেথড দেখানো। তো এই প্রশ্নটা আমাদের কি বলছে? প্রশ্নটা বলছে এরকম যে আমি আগের দিন বলেছিলাম যে সাধারণত আমরা কি করি, এক জায়গায় একটা টোটাল স্টেশন অথবা লেভেল সেট করে তার সামনে লেভেল স্টাফ ধরি, স্টাফ ধরে আমরা মেজারমেন্ট করি। কিন্তু এই যে লেভেলটা, এর একটা লেন্সের লিমিটেশন আছে। এই লিমিটেশনের জন্য সে একটা নির্দিষ্ট ডিস্টেন্সের পরে আর মেজারমেন্ট নিতে পারে না। তখন আমরা কি করি যে এই জায়গা থেকে একে পরবর্তী আরেক জায়গায় নিয়ে যাই, নিয়ে তারপরে পরবর্তী আবার মেজারমেন্ট নেওয়া শুরু করি। তো কোনো একটা টোটাল স্টেশনকে একটা নির্দিষ্ট অবস্থানে রেখে তার যেই রিডিং গুলা নেওয়া হয় এর মধ্যে প্রথম রিডিংটাকে বলা হয় হচ্ছে ব্যাক রিডিং বা ব্যাক সাইড, লাস্টের যে রিডিং সেই রিডিংটাকে বলা হয় ফোর সাইড, এবং এই ব্যাক সাইড এবং ফোর সাইডের মাঝে আর অন্যান্য যত রিডিং নেওয়া হয় তাদেরকে বলা হয় ইন্টারমিডিয়েট রিডিং বা ইন্টারমিডিয়েট সাইড। তো একটা জিনিস খেয়াল করেন যে প্রথমে এইখানে যখন আমার মেশিন ছিল তো এইটা ব্যাক সাইড রিডিং, এটা ফোর সাইড রিডিং। আবার যখন এইটা এইখানে রাখলাম আমরা আমার টোটাল, তখন কিন্তু এই সেম লোকেশনেই প্রথমটার ফোর সাইড এবং পরেরটার ব্যাক সাইড কিন্তু একই স্টাফের জন্য নিতে হয়। তারপরে আবার এভাবে নিব, আবার তৃতীয় জায়গায় যখন নিব, নিয়ে এখানে ফোর সাইড মেজারমেন্ট করব, যেটা হচ্ছে যে এর জন্য যেটা ফোর সাইড পাওয়া যাবে এর জন্য সেই জায়গাতেই আমরা ব্যাক সাইড ক্যালকুলেশন করবো। এইভাবে করে আমরা শেষ করব। তো এখানে প্রশ্নটা বলেছে এরকম যে দ্য ফলোইং consecutive readings were taken with a dumpy level along a chain at a common interval of 15 মিটার, অর্থাৎ এখানে 15 মিটার পর পর আমার রিডিং নেওয়া আছে। The first reading was at chain edge of 165 meter where the RL is 98.085, অর্থাৎ এইখানে হচ্ছে আমার প্রথম রিডিংটা নেওয়া আছে 98.085 যার RL। The instrument was shifted after the fourth and ninth reading, তার মানে কি দেখেন 1 2 3 4, 4 নাম্বার রিডিং নেওয়ার পর এটাকে শিফট করা হয়েছে, তারপরে আবার শিফট করা হয়েছে কত 4 5 6 7 8 9, 9 নাম্বারের পরে আবার শিফট করা হয়েছে। অর্থাৎ
4 নাম্বার রিডিং এবং 9 নাম্বার রিডিং হচ্ছে দুইটা ফোর্স সাইট হবে। তাহলে কি হবে, 5 নাম্বার রিডিং এবং 10 নাম্বার রিডিং হচ্ছে দুইটা ব্যাক সাইড। আর প্রথম রিডিং তো অলওয়েজই ব্যাক সাইড। তো আমাদেরকে বলেছে যে বিভিন্ন পয়েন্টের আরএল বের করো যখন আমার এইগুলার এলিভেশন অর্থাৎ স্টাফ রিডিং, এগুলাকে আমরা বলতে পারি স্টাফ রিডিং গুলা এরকম হয়। এটার জন্য আমরা যেটা করি, ফার্স্টে বিভিন্ন চেইনে, যেমন আমাদের প্রথম চেইনটা বলা হয়েছে কত, 165 এবং তারপরে বলেছে ইন্টারভেল অফ 15 মিটার। তাহলে আমরা এই 165, 185, 15 মিটার যোগ করে করে যাব। তো আমাদেরকে এটা সাজানোটা একটু আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে প্রথম রিডিং যেটা সেইটাকে আমরা দিচ্ছি হচ্ছে 3.15, তারপরে 2 নাম্বার রিডিং আর 3 নাম্বার রিডিং হচ্ছে ইন্টারমিডিয়েট সাইড, 4 নাম্বার রিডিং হচ্ছে ফোর্থ সাইড। আমি বলেছি কি সেম স্টাফের জন্য আমরা প্রথমটার ফোর্থ সাইড এবং পরেরটার ব্যাক সাইড নেই, অর্থাৎ এইখানে যেইখানে আমি ফোর্থ সাইড বসাবো, পরের স্টেপের জন্য ব্যাক সাইডটা এইখান থেকেই শুরু হবে, এই চ্যালেঞ্জ থেকে। তারপরে 3টে ইন্টারমিডিয়েট সাইড, তারপরে আবার এইটার ফোর্থ সাইড দিয়ে তৃতীয়টার ব্যাক সাইড যেটা সেটা এইখানে, তারপরে ইন্টারমিডিয়েট সাইড, তারপরে ফোর্থ সাইড, এইভাবে করে আমরা শেষ করব। এইটার কাজ শুরু করার জন্য প্রথমে যেটা করতে হয় যে প্রথমে আমাদের দেওয়া আছে কত, এর আরএল 98.085, 98.085। তো এইখানে আমরা কি করব, 98.085 এর সাথে এই আর এই যে ব্যাক রিডিং যেটা এটা যোগ করব, যোগ করলে আমরা পাবো হচ্ছে এটা 101.235। পেয়ে গেলাম। এই 101.235 থেকে যদি আমি 2.245 বিয়োগ দেই তাহলে আমি পাবো 98.99, তার মানে পরের স্টেপের আরএল। তারপরে আবার আমি এইখান থেকে এইটা বিয়োগ করে তারপরের স্টেপের আরএলটা পাবো। তারপরে আমাদের কি করতে হবে, এই যে এই রিডিংটার সাথে আমরা ব্যাক সাইড যোগ করব। যোগ করলে আমরা পরের স্টেজের আরএল অফ কলিমেশন লাইন, কলিমেশন লাইন আমরা আগের দিন পড়েছি, তো কলিমেশন লাইনের ই পাবো। এবং তাহলে এটার আরএল কত হবে, আরএল হবে হচ্ছে 103.50। তাহলে কি এটার আরএলটা পাবো হচ্ছে যে এই যে এই রিডিং বিয়োগ এই রিডিং যোগ এইটা, অর্থাৎ এই 4 নাম্বার ঘরের রিডিংটা হবে এরকম যে 100.11 যোগ 3.125 মাইনাস 0.86 করলে আমি এই যে 103.5 103.5 পাচ্ছি। হ্যাঁ, 103.5 পাচ্ছি। আচ্ছা, এখন এইখান থেকে আমাদের 100, এইখান থেকে আবার আরেকটা জিনিস হচ্ছে এই আরএলটা আমরা কিভাবে পাবো। এই আরএলটা পাবো, তাহলে এখানে আমি ক্যালকুলেশনটা দেখাই একটু, যে কত 100.11 প্লাস 3.125, 103.235। এক নাকি, হ্যাঁ কি ব্যাপার, একটা মিনিট। তাহলে পেলাম হচ্ছে কি দেখেন, এই যে 101.235, অর্থাৎ এইটা যেটা এই ভ্যালুটা আবার আমাদের এইখান থেকে এইটা যোগ করব, যোগ করে এইটা বিয়োগ করে এই ভ্যালুটা পাচ্ছি 103.5। আচ্ছা, 103.5 যদি হয়, 103.5 থেকে আমরা এই 3.125 এটা যদি বিয়োগ দেই
তাহলে পাই কত, বিয়োগ 3.125 বিয়োগ দিলে আমরা পাই হচ্ছে 100.375। অর্থাৎ কিনা এইটা থেকে এইটা এইটা যোগ করে এইটা বিয়োগ করলে এই পয়েন্টটা পাবো। এইটা দুই ভাবে আমাদের অ্যাপ্রোচটা আমরা নিতে পারি। কিভাবে, যে এইখানের থেকে প্রথমে এই 101.235 এর সাথে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমরা পাবো 100.375। তো ভালো হয় যদি আমরা এটা এইভাবে করে বুঝি যে 101.235 বিয়োগ 0.86, তাহলে আমরা পাবো হচ্ছে এইখানকার RL। আমরা শুরুতেই যেটা করেছিলাম যে RL এর সাথে এইটা যোগ করেছিলাম, আবার RL এর সাথে আমরা 3.125 যদি যোগ করি তাহলে পরের ধাপের এটা পাবো। তারপরে কি করব, এইটার সাথে এইটা বিয়োগ করে পাবো হচ্ছে এইটা, এই পরের ধাপেরটা। তারপরে আবার এইটা থেকে এইটা বিয়োগ করে পাবো তারপরের ধাপেরটা। আবার এইখান থেকে এই 1.47 বিয়োগ করলে পাবো হচ্ছে হ্যাঁ এইটা পেয়ে গেলাম। তারপরে আমাদের কি কাজ হবে, যে 103 যোগ 103 যোগ 1.225 বিয়োগ 1.965 করলে আমরা পাবো হচ্ছে আমাদের এইটা 101 আগের মতনই। যে কি করতে পারি, যে এইখান থেকে 103.5 থেকে যদি আমি 1.965 বিয়োগ দেই তাহলে সরাসরি এইটা পাবো। এইটার সাথে আমি 1.225 যোগ দিব, তাহলেই আমাদের হয়ে যাবে। সেটা কি, এইখান থেকে 1.965, এখান থেকে 1.965 বিয়োগ দিলে আমি 101 পাবো। এইটার সাথে আমি যদি এইটা যোগ করি তাহলে আগের মতনই আবার পাবো এইটা। এইখান থেকে এইটা বিয়োগ করলে আমি পাবো এই পয়েন্ট। তারপরে আবার 102 থেকে 3.035 এটা বিয়োগ করলে আমি পাবো এই পয়েন্ট। তার মানে আমি প্রত্যেকটা পয়েন্টেরই RL পেয়ে গেলাম। এখন আমাদের একটা চেক করতে হবে যে ফার্স্ট RL থেকে আমার লাস্ট RL এবং ফার্স্ট RL এর যেই পার্থক্য, সেইটা যদি লাস্ট RL এবং ফার্স্ট RL এর মধ্যে যে পার্থক্য, সেইটা আমার হতে হবে কি, টোটাল 4 সাইড রিডিং থেকে টোটাল ব্যাক সাইড রিডিং বিয়োগ করলে যেটা পাই সেটার সমান। যদি সমান হয় তাহলে আমার বুঝতে হবে অঙ্কটা সেম, ঠিক আছে। আচ্ছা, তো এটার মধ্যে যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমি পরের অঙ্কটায় চলে যাব। নেক্সট অঙ্কে যান। আচ্ছা, তারপরে এরপরের অঙ্কটা বলেছে কি আমাকে রাইজ এন্ড ফল মেথডে বের করতে হবে, এবং বলেছে কি যে আমার কনজিকিউটিভ রিডিং নেওয়া হয়েছে অ্যাট ইন্টারভেল অফ 20 মিটার, 20 মিটার দূরে দূরে আমরা রিডিং নিয়েছি, এবং ইনস্ট্রুমেন্টটা শিফট করেছে 4th আর 8th রিডিং এ। লাস্ট রিডিং ওয়াজ টেকেন অন এ বিএম বেঞ্চমার্ক অফ RL 110.2। অর্থাৎ আমাদের এই RLটা দেওয়া আছে এবং আমাদের বলা আছে হচ্ছে যে কত, চতুর্থ আর অষ্টম রিডিং এর পরে চেঞ্জ হবে। তার মানে কি 4 নাম্বার রিডিং আর 5 নাম্বার রিডিং এর, 4 নাম্বার রিডিং এর ব্যাক সাইড এবং 5 নাম্বার রিডিং এর ফোর সাইড একই লাইনে। তারপরে হচ্ছে কত 9 নাম্বার 8 নাম্বার রিডিং এর, তাহলে 8 নাম্বার রিডিং এর ফোর সাইড আর 9 নাম্বার রিডিং এর ব্যাক সাইড একই লাইনে থাকবে। এই পার্টটা আরো ইজি বোঝার জন্য সেটা কি, যে দেখেন আমার এখানে আমি যদি এটা যদি আমার RL হয়, রাইজ মানে কি, রাইজ মানে হচ্ছে এটার উপরে, আর ফল মানে হচ্ছে এই RL এর লাইনের নিচে, তাই না? তাহলে আমি যদি
ভাইয়া ভয়েস মনে হয় বাফারিং হচ্ছে অনেক। হ্যালো, এখন কি ঠিক আছে? হ্যাঁ ভাই, এখন ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন যেটা হচ্ছে যে রাইজ হচ্ছে আরএল থেকে, আরএল আমার যত ভ্যালু তার থেকে যদি আমার উপরের কোন পয়েন্ট থাকে তাহলে রাইজ, আর নিচে হইলে ফল। তো এখন এটা আমরা বুঝবো কিভাবে যে রাইজ না ফল, সেটা বোঝার উপায় হচ্ছে যে আমরা বলেছি কি যে এইখানে আমি মেশিন ধরে রেখেছি এই, তাহলে এইখানে যদি আমি স্টাফ ধরি তাহলে রিডিং এর ভ্যালু কি হবে? কম। এখানে স্টাফ ধরলে রিডিং এর ভ্যালু বেশি। এখানে হচ্ছে লেস, এখানে হচ্ছে মোর ভ্যালু। তাহলে কি হবে যে আমার যদি, যেমন এখানে কি 2.375 থেকে 1.73, মানে কি বেশি ভ্যালু থেকে কম ভ্যালু পেয়েছি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি রাইজ। এই রাইজের ভ্যালু হচ্ছে যে এই 2.375 বিয়োগ 1.73, এখানে পেলাম রাইজ। আচ্ছা, তারপরে আবার দেখেন এইখান থেকে এইটার ভ্যালু আরো কম, তাহলে কি হবে? এইটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে আরেকটা রাইজ। তারপরে এইখান থেকে আমি যাব হচ্ছে এইখানে, তাহলে কি হচ্ছে এই জায়গাটাতে? একটা মিনিট। আচ্ছা, এরপরে আমি যেই ক্লাস নিব, আমি যেই দিন ক্লাস নিব 15 মিনিট পরে আর কাউকে অ্যালাউ করব না। যেমন আজকে 8টায় ক্লাস শুরু করেছি, 8টা 15-র পরে কাউকে আমি আর অ্যালাউ করব না। হ্যাঁ, এটা হচ্ছে শুধুমাত্র আমার জন্য, অন্য ইনস্ট্রাক্টরদের অন্য থাকবে। হ্যাঁ, তো 15 মিনিট পরে আর কাউকে অ্যালাউ করা হবে না। আপনারা ভিডিও দেখে নেবেন। এখন দেখেন এখানে 0.615, 0.615 থেকে আমি 3.45-এ চলে যাচ্ছি, তাহলে আমার কি হচ্ছে? ফল। ফল হয়ে যাচ্ছে, তাই জন্য ফল। আচ্ছা, তারপরে আমি এইখান থেকে শেষ, আবার 2.835 থেকে আমি 4 রিডিং, আবার এখানে যেটা হচ্ছে যে 4 সাইড রিডিং 3.45, ব্যাক সাইড রিডিং 2.835। আচ্ছা, এরপরে আমি পাচ্ছি কি এইখান থেকে উপরে, তাহলে সেইটা, এই জন্য আমি এই যে এইটার থেকে ভ্যালু কম, 2.835 থেকে 2. আবার কি আমরা ব্যাক সাইড থেকে শুরু করবো, মানে বিএস আবার থেকে শুরু ব্যাক করবো? সাইড রিডিং থেকে শুরু হবে, পাচ্ছি হচ্ছে রাইজ। তারপরে কি হচ্ছে 2.07 থেকে 1.35, তাহলে কি হচ্ছে? আবার ভ্যালুটা কমে যাচ্ছে, তার মানে রাইজ। এইখান থেকে রাইট। আবার এখানে যাচ্ছি, তার মানে রাইজ, তাই তো? রাইজ। তারপরে আবার দেখেন এইখান থেকে এইখানে 4.435 থেকে আমি 1.63-তে যাচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ফল। তারপরে এখান থেকে আরো নিচে যাচ্ছি, ফল। এখান থেকে আরো নিচে যাচ্ছি, ফল। অর্থাৎ আমি এইভাবে করে রাইজ আর ফল ক্যালকুলেট করব, করে একটা জিনিস হচ্ছে যে যদি আমি ফরওয়ার্ড দিকে যাই, সামনে যাই, তাহলে কি হবে? আরএল প্লাস রাইজ, মানে আমার যদি রাইজ হয় তাহলে আমি আরএল এর সাথে কি করব? যোগ করব। কারণ কি আমার এটা আরো আরএল এর ভ্যালুটা আরো উপরে, তারপরে এইটার সাথে আরো যোগ করব। হ্যাঁ, তারপরে এইটার সাথে এইটা বিয়োগ করব, তারপরে এইটার সাথে এইটা যোগ করব, এইভাবে করে, মানে রাইজ মানে যোগ, আর আরএল মাইনাস ফল। ফল করলে এইটা, মানে যদি ফল হয় তাহলে আমরা বিয়োগ করবো আরএল থেকে। এই হচ্ছে মূল থিওরি। কিন্তু যদি আমরা ব্যাকওয়ার্ড যাই, যেমন এখানে আমরা যে বলেছি কি যে লাস্ট রিডিং এ আমরা আরএল পেয়েছি, তাহলে হয়ে যাবে কিন্তু উল্টা, যে আরএল মাইনাস আর, এটা হচ্ছে ফরওয়ার্ডের ক্ষেত্রে, আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আরএল মাইনাস আর, আর এখানে হয়ে যাবে আরএল প্লাস এফ। এই হচ্ছে গিয়ে আমাদের মূল কাজ।
ভাই হ্যাঁ ভাই লাস্টের লাইনে যদি মনে করেন 10 নম্বরে আমার হচ্ছে ভ্যালুটা রাইসে আসছে, তখন কি ওটা কি আমি মানে মাইনাস করব নাকি প্লাস করব? এইটা হ্যাঁ, একটু আগে যে বললেন মানে আর এখানে তো ফল এসছে, তাহলে কি করতে হবে? তাহলে তো ভাই মাইনাস করলাম, কিন্তু যদি রাইসে আসে ভাই? মাইনাস করব কেন? আমি তো বলছি যে লাস্ট রিডিং থেকে আমি ফার্স্ট রিডিং এর দিকে যাব, মানে ব্যাকওয়ার্ড যেতে থাকবো। তাহলে কি হবে? ফলটা যোগ হবে। আর এখানে যদি ফল না হয়ে এখানে রাইজ হইতো, ধরলাম এখানে রাইজ হচ্ছে কোন একটা ভ্যালু, তাহলে তখন রাইজটাকে বিয়োগ করতে হবে। কিন্তু যদি আমি উপর থেকে নিচের দিকে নামি, তাহলে রাইজ যোগ হবে, ফল বিয়োগ হবে। আর যদি নিচে থেকে উপরের দিকে যাই, তাহলে রাইজ বিয়োগ হবে, ফল যোগ হবে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এখন বলেন, আমার প্রশ্ন আসলো যে 5 নাম্বার পয়েন্টে আরএল দেওয়া আছে, তাহলে কি করব? এই আরএলটা ধরেন দেওয়া আছে, তাহলে আমাদের কাজ করণীয় কি? 4 নম্বর পয়েন্টের সাথে থেকে ফলটা বিয়োগ দিব, তাহলে 5 নম্বরটা পেয়ে যাবো। এইখানের আরএল দেওয়া আছে, ও তাহলে আরএল দেওয়া আছে। হ্যাঁ, এই পয়েন্টে আরএল দেওয়া আছে, বাকি আরএল গুলো আমি কিভাবে বের করব? এখান থেকে বলে যে যদি উপরের গুলো বের করতে তখন ব্যাকওয়ার্ড সেম জিনিস, তাহলে আমরা ফলটাকে প্লাস করব, হ্যাঁ দেন এটা পাবো, দেন ওইখানে থেকে আবার রাইজ বিয়োগ যাবে। তো এটা হলো ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন উপরে। উপরে, হ্যাঁ আর নিচে যখন যাবে তখন ফরওয়ার্ড ক্যালকুলেশন, দ্যাট মিন্স রাইজের সাথে প্লাস হবে, ফলের সাথে মাইনাস হতে থাকবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। ব্যাপারটা এইটাই, যদি মাঝখানে কোনো পয়েন্ট থাকে তাহলে এইখানে হবে ব্যাকওয়ার্ডের যেই পদ্ধতি সেইটা, আর এইখানে থাকবে হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেটা ফরওয়ার্ডের পদ্ধতি। তো এইখানেও কিন্তু আবার আমাদের চেকের একটা উপায় আছে। চেকটা হচ্ছে গিয়ে এখানে আবার তিনটা, একটা হচ্ছে কি ব্যাক সাইড রিডিং আর ফোর্থ সাইড রিডিং এর পার্থক্য হইতে হবে হচ্ছে লাস্ট আরএল এর থেকে ফার্স্ট আরএল এর পার্থক্যের সমান। দ্বিতীয়ত আবার হইতে হবে যে এই রাইজ আর ফলের পার্থক্য লাস্ট আরএল আর ফার্স্ট আরএল এর পার্থক্যের সমান। এখানে আবার তিনটা চেক। আচ্ছা, তো এইখানে দুইটা মেথডের মধ্যে একটা ভাই কি তিনটাই মিলতে হবে? তিনটাই মিলতে হবে, হ্যাঁ। যে কোনো দুইটা যদি মিলে আরেকটা না মিললে কি তখন আবার তাহলে চেক আপনার দিই? অঙ্ক ক্যালকুলেশনে ভুল আছে, মিলতেই আচ্ছা, হবে। এখানে চেকের ক্ষেত্রে তিনটা, ওইখানে দুইটা ছিল, তো মানে এটা রাইজ ফল মেথড দেখলে তিনটা চেক করবো, আর আগের মেথডটা তুলে নেব। হ্যালো, হ্যালো, হ্যাঁ রাইজ ফল মেথডের ক্ষেত্রে শুধু তিনটা চেক করব, মানে ওই সময় যদি আমি দুইটা চেক করে দুইটা যদি ইকুয়াল পাই, 3 নম্বরটা চেক না করে, তাহলে তো মনে হয় ম্যাথ কারেক্ট হওয়ার কথা না। না, এখানে ম্যাথ কারেক্ট হবে না, আপনার তিনটাই মিলতে হবে, মিলবে। আপনার ম্যাথ কারেক্ট হলে তিনটাই মিলবে। এখানে তো খালি যোগ বিয়োগ, গুণ ভাগের কোনো ব্যাপার না। বুঝতে পারছি, ওকে। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু একটা জিনিস কি খেয়াল করেছেন কিনা, যে আমাদের লাইন অফ কলিমেশন মেথডের একটা সীমাবদ্ধতা হচ্ছে যে এইটা শুধুমাত্র ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে। আপনার যদি লাস্ট পয়েন্টের আরএল দেওয়া থাকে, আপনি লাইন অফ কলিমেশন মেথড দিয়ে আগের পয়েন্টে বের করতে পারবেন না। কিন্তু রাইজ এন্ড ফল মেথডে আমার যে কোনো পয়েন্টে দিলে আমরা বের করতে পারি। রাইজ অফ কলিমেশন এটা কি আমরা বেশিরভাগ সময় ইউজ করা হয়, মানে নরমালি বেশিরভাগ সময় রাইজ এন্ড ফলই ইউজ করি, লাইন অফ কলিমেশনটা ইউজ করি না, ইউজ করে না, এটা একটু কঠিন না। জটিল বেশি, এই জন্য রাইজ ফলটা খুব মানে বেশি ইউজার ফ্রেন্ডলি। আচ্ছা, এরপরে জাস্ট এরকমই সিম্পল আরেকটা ম্যাথ দেওয়া আছে, এটা আরো ছোট। তো পরীক্ষার হলে এরকম বড় বড় ম্যাথও আসে, কারণ এই অঙ্কগুলো করতে যেহেতু কম সময় লাগে এই জন্য। আচ্ছা, তো পরের টপিকে যাই, এবার আসি হচ্ছে কন্টুর। কন্টুরটা হ্যাঁ, ভয়েস কাটা গেছে আবার। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? হ্যালো, 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 শোনা যাচ্ছে?
আচ্ছা, তো এখন আমরা আসি হচ্ছে কন্ট্যুরে। এখন কথা শোনা না গেলে বলবেন। তো কন্ট্যুরটা কি? কন্ট্যুর হচ্ছে যে কন্ট্যুর বলতে বোঝায় কন্ট্যুর অ্যাকচুয়ালি যে জিনিসটা স্লাইড শেয়ার হয়নি। আহ, হয়েছে। আচ্ছা, কন্ট্যুর অ্যাকচুয়ালি বিভিন্ন জিনিসের হইতে পারে। কন্ট্যুরের উৎপত্তি হয়েছে এইভাবে যে ধরেন আপনি একটা জায়গায় বাতাসের বেগ মাপবেন। আমি যদি একটু কয়েকটা উদাহরণ দেখাই কন্ট্যুরের, তাহলে উইন্ড স্পিড কন্ট্যুর। আচ্ছা দেখেন, এখানে এইটা হচ্ছে একটা কন্ট্যুর। এখানে বোঝাচ্ছে কি? এখানে বোঝাচ্ছে যে এই জায়গায় এই যে এই লাল দাগওয়ালা যেটা, এইখানে বাতাসের স্পিড 50 কিলোমিটার পার আওয়ার, এইখানে হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, আর এই জায়গাতে হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি? আবার যদি আমরা টেম্পারেচারে দেখি, টেম্পারেচার কন্ট্যুর, আরে এই যে এই জায়গাতে যদি দেখি, এটা হচ্ছে আমেরিকার ম্যাপ। এই জায়গাতে বলা হচ্ছে যে ধরেন এইখানে টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস, এই জায়গাতে টেম্পারেচার 45 ডিগ্রি সেলসিয়াস, এই জায়গাতে 40 ডিগ্রি সেলসিয়াস। এই নীল জায়গাগুলো এগুলোতে 35 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কন্ট্যুরের কাজ হচ্ছে যে কন্ট্যুর এমন একটা লাইন, যেই লাইনটার মাধ্যমে আমরা সেম বা সিমিলার ভ্যালু কানেক্ট করে কোনো ম্যাপ ড্র করতে পারি। সিমিলারলি আমাদের এখানে যেমন টেম্পারেচার দেখাইলাম, তারপরে উইন্ড স্পিড দেখাইলাম। আপনারা যদি বিএনবিসি দেখেন তাহলে দেখবেন যে ওইখানে আমাদের উইন্ড স্পিডটাও একটা কন্ট্যুরের মাধ্যমে দেখানো। সিমিলারলি আমরা যদি কোনো একটা জায়গার, ধরেন একটা পাহাড়ের এই জায়গার এলিভেশন নিলাম, মানে এইখানের এলিভেশন, তারপরে এই চারপাশে আবার কিছু এলিভেশন নিলাম, যে এবং পেলাম হচ্ছে কি এইখানে এলিভেশন গুলো হচ্ছে 3500 মিটার, এই জায়গার নিলাম হচ্ছে 3000 মিটার, এখানে 2500 মিটার। তো এইরকম করে আমরা যদি একটা এরকম ম্যাপ ড্র করি, এইটাকেই বলা হয় কন্ট্যুর। তো কন্ট্যুরের দুইটা টার্ম আমাদের জানা লাগবে, একটা হচ্ছে কন্ট্যুর ইন্টারভাল, একটা হচ্ছে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। কন্ট্যুর ইন্টারভাল বলতে বোঝায় যে এইটা, যে দুইটা কন্ট্যুর লাইনের মধ্যে ভার্টিক্যাল যে ডিসটেন্স, এটাকে বলা হয় হচ্ছে কন্ট্যুর ইন্টারভ্যাল। আর এইটার মধ্যে যে হরাইজন্টাল ডিসটেন্স, এটাকে বলা হয় হচ্ছে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। এই কন্ট্যুর জিনিসটা আমাদের খুবই ব্যবহৃত একটা জিনিস। যেমন আমরা যারা ইট্যাপস এ মডেল করি, স্ল্যাবের ডিফ্লেকশন চেক করব, যখন স্ল্যাবের ডিফ্লেকশন দেখবেন এরকম কন্ট্যুর দিয়ে আসে। বা ফাউন্ডেশন যদি ডিজাইন করেন, তাহলে ফাউন্ডেশনের ওইটা এরকম আসে ডিফ্লেকশনটা। তারপরে মোমেন্ট, তারপরে এই রিইনফোর্সমেন্টের, ফাইনাইট এলিমেন্টে করলে রিইনফোর্সমেন্ট, এইগুলো আসে। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে আমাদের কন্ট্যুর। কন্ট্যুরের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, আমাদের মনে হয় এখানে আমরা সবাই জানি, তারপরেও আমি জাস্ট ছোট করে একটু বলি, জাস্ট টু রিমাইন্ড ইউ, যে কন্ট্যুর লাইন মাস্ট ক্লোজ, নট নেসেসারিলি ইন দ্য লিমিটস অফ দ্য প্ল্যান। অর্থাৎ আপনি যদি কোনো কন্ট্যুর ম্যাপ আঁকেন, তো প্রত্যেকটা কন্ট্যুর লাইন এরকম বন্ধ হইতে হবে। এখন ধরেন আপনি 500 কিলোমিটার জায়গার কন্ট্যুর ম্যাপ আঁকলেন, কিন্তু আপনার দরকার আসলে এতটুকু জায়গা। তো আপনার ম্যাপের মধ্যে দেখেন কন্ট্যুর লাইন গুলা কানেক্টেড না, বাট অ্যাকচুয়ালি তারা হচ্ছে কানেক্টেড।
আপনার যতটুকু দরকার অতটুকুর মধ্যে সে কানেক্টেড নাও থাকতে পারে। তারপরে হচ্ছে horizontal distance between any two contour line indicates the amount of slope varies inversely on the amount of slope. অর্থাৎ দুইটা কন্ট্রোল লাইনের ডিস্টেন্স ইন্ডিকেট করে যে তার আসলে কতটুকু স্লোপ হচ্ছে। স্লোপ মানে হচ্ছে যদি পাহাড় হয় তাহলে অ্যামাউন্ট অফ স্লোপ, আর যদি এরকম হয় উপত্যকা হয় তাহলে ইনভার্সলি অ্যামাউন্ট অফ স্লোপ, বা যদি কোনো ঝর্ণা হয় তাহলে ইনভার্সলি অ্যামাউন্ট অফ স্লোপ। ওয়াইডলি স্পেসড কন্টুর ইন্ডিকেটস ফ্ল্যাট সারফেস, অর্থাৎ কন্টুর লাইনের যদি ডিস্টেন্স অনেক বেশি হয় তাহলে তাদেরকে আমরা বলি হচ্ছে ফ্ল্যাট সারফেস বা সমতল ভূমি। ক্লোজলি স্পেসড কন্টুর ইন্ডিকেটস স্লোপ গ্রাউন্ড, অর্থাৎ যদি কন্টুর খুব ক্লোজ হয় তাহলে তাকে আমরা বলি হচ্ছে ফ্ল্যাট সারফেস। যদি স্টিপ গ্রাউন্ড মানে হচ্ছে খাড়া, আর যদি এরা একটু মোটামুটি দূরে দূরে থাকে তাহলে তাদেরকে আমরা বলি জেন্টাল স্লোপ। অর্থাৎ অনেক দূরে থাকলে ফ্ল্যাট, একটু দূরে থাকলে জেন্টাল, কাছাকাছি থাকলে স্টিপ। তারপরে হচ্ছে যে ইকুয়ালি স্পেস কন্টুর ইন্ডিকেটস ইউনিফর্ম স্লোপ, অর্থাৎ যদি কন্টুরটা আমার সুন্দর মতন ইকুয়াল ডিস্টেন্সে থাকে তাহলে এটা বোঝাবে হচ্ছে এরকম একদম ইভেন স্লোপ। কিন্তু অ্যাকচুয়ালি আমরা এরকম ইভেন স্লোপ আমাদের নেচারে পাই না, ন্যাচারাল জিনিসপত্রগুলোতে। ইরেগুলার কন্টুর ইন্ডিকেটস আনইভেন সারফেস, আমরা এইটাই পাই। তারপর হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কনসেন্ট্রিক ক্লোজড কন্টুরস উইথ ডিক্রিজিং ভ্যালুস টুয়ার্ডস সেন্টার ইন্ডিকেটস এ পন্ড, অর্থাৎ আমরা এইখানে যদি ছবি দেওয়া আছে যে যদি আমার মাঝখানের ভ্যালু বেশি হয় এবং আস্তে আস্তে ভ্যালু কমতে থাকে তাহলে তাকে আমরা বলি হিল, আর যদি মাঝখানের ভ্যালু কম হয় এবং আস্তে আস্তে সাইডের দিকে বাড়তে থাকে তাকে আমরা বলি পন্ড। তারপরে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কনসেন্ট্রিক ক্লোজড কন্টুরস উইথ ইনক্রিজিং ভ্যালু টুয়ার্ডস ডিগেট হিলস, কন্টুর লাইনস উইথ ইউ শেপ উইথ কনভেক্সিটি টুয়ার্ডস লোয়ার গ্রাউন্ড। আচ্ছা, যেমন ইউ শেপ যদি হয়, এরকম ইউ শেপ হলে তাকে আমরা বলি হচ্ছে রিজ, আর এরকম ভি শেপ হয়ে যদি উপরের দিক হয় তাকে আমরা বলি হচ্ছে ভ্যালি। উল্টা বললাম মনে হয়, এইটা হচ্ছে রিজ আর এইটাকে বলি হচ্ছে ভ্যালি। ভ্যালি বাংলা হচ্ছে উপত্যকা, রিজ মানে হচ্ছে টপ বা শীর্ষ। হ্যাঁ, এই যে কন্ট্রোল লেন্স উইথ ইউ শেপ উইথ কনভেক্সিটি টুয়ার্ডস লোয়ার গ্রাউন্ড, যদি এই যে কনভেক্সিটি মানে হচ্ছে উত্তল অবস্থা, কনভেক্স লেন্স আমরা পড়েছি না, উত্তল দিকটা নিচের দিকে থাকলে তাকে আমরা বলি ভ্যালি, উত্তল দিক উপরের দিকে থাকলে তাকে বলা হয় রিজ। এরপরে হচ্ছে কি দুইটা কন্ট্রোল লাইন কখনো মিট করবে না বা ইন্টারসেক্ট করবে না। যদি তারা একই জায়গায় মিট করে তাহলে তাকে বলা হয় হচ্ছে ভার্টিক্যাল ক্লিফ। সেটা কিরকম? এইটা হচ্ছে ভার্টিক্যাল ক্লিফ, অর্থাৎ খাড়া যদি হয় তাহলে একটা পয়েন্টে এরা মিলিত হবে। আবার পরের পয়েন্ট বলছে কি যে কন্টুরস অফ ডিফারেন্ট এলিভেশন ক্যান নট ক্রস ইচ আদার, তারা একটা আরেকটাকে ক্রস করবে না। কখন ক্রস করবে? যখন ওভারহ্যাঙ্গিং ক্লিফ বা কেভ, যখন ওভারহ্যাঙ্গিং ক্লিফ বা এরকম কেভ হয় তখন এটা এরকম একটা আরেকটাকে ক্রস করবে। কারণ কি এইটার জন্য কন্টুর লাইন এইরকম, আর উপরের অংশটার জন্য কন্টুর লাইন এখান দিয়ে যাচ্ছে। এইটার শুধুমাত্র এই ক্ষেত্রেই হবে, এবং এটা আমাদের কার্টুন বলেন মুভি বলেন তাদের জন্য এই ওভারহ্যাঙ্গিং ক্লিফটা কিন্তু খুবই পপুলার। গেল, এই প্রশ্নটাও বললাম। এইবার আসি হচ্ছে আজকের লাস্ট টপিক, সেটা হচ্ছে এরিয়া অ্যান্ড ভলিউম ক্যালকুলেশন। দেখেন আমরা এইখান থেকে কি পাচ্ছি, লেন্থ পাচ্ছি, একটা লেন্থ পাচ্ছি। এইটাকে যদি আমি এরকম মুখামুখি দেখি তাহলে জিনিসটা হচ্ছে এরকম হবে, বা এরকম যেভাবেই থাকুক না কেন এরকম হবে, তাই না? তো আমরা ধরে নিই এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এটা হচ্ছে ক্রস সেকশন, আর এইটা হচ্ছে তার লং সেকশন।
ক্রস সেকশন, তাহলে আমার এরিয়া পাবো কি ক্রস সেকশনাল, তো আমার এইটা কতটুকু ভলিউম করতে হবে যে এই ক্রস সেকশনাল এরিয়া ইনটু এই লেন্থ, তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে টোটাল ভলিউম। হ্যাঁ, কিন্তু এখানে আবার একটা ব্যাপার হচ্ছে যে এই যে আমরা যে এইগুলা নিব, এইটা কিন্তু এক এই এই ধরেন এই একটা পোর্শনের ক্রস সেকশনাল এরিয়া এইটা, এই পোর্শনের ক্রস সেকশনাল এরিয়া এইটা, তারপরে ক্রস সেকশনাল এরিয়া এইটা, এইগুলাকে আবার কি করতে হবে, তাহলে কি এই পার্টিকুলার একটা অংশের এরিয়া পাচ্ছে, এইটার এরিয়া, এইটার এরিয়া, এই এরিয়া গুলাকে সামেশন করতে হয়, এইটাকে বলা হবে হচ্ছে এই এরিয়া ক্যালকুলেশন। তারপরে যখন এই এরিয়ার সাথে এই লেন্থ গুলো আবার দিব, তখন আমাদের আসবে হচ্ছে ভলিউম ক্যালকুলেশন। তো আমরা এখন আস্তে আস্তে একটু এই জিনিসগুলো দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, কেউ একজন মনে হয় মেসেজ দিয়েছে, মেসেজটা একটু পড়ে নেই। ভাইয়া মেসেজ মেনলি আমরা মেসেঞ্জারে একটা গ্রুপ খুলতে যাচ্ছিলাম, যদি মানে ফিউচারে কোনো প্রবলেম হয় মানে নিজেরা, তো এটার জন্য এই মেসেজটা দেওয়া। নিজেরা আপনার স্টুডেন্টরা খুলতে পারেন, তবে আমরা এইটা মেসেঞ্জারের থেকে ফেসবুক গ্রুপে পোস্ট করাটাকে বেশি প্রেফার করি আর কি। না মানে যে ক্লাস অ্যাটেন্ড করতে পারতেছ অথবা এরকম মানে ছোটখাটো ইগুলো প্রবলেম গুলো, সেটা সিলি এখানে প্রবলেম, সেটা ফেসবুক গ্রুপে দিতে পারে, আপনাদেরকে জানাই দিল। ওইটাই আমরা মেসেঞ্জার বা গ্রুপে একটা আমরা যখন এখানে পোস্ট দেই, আমরা যখন আমাদের এই গ্রুপে পোস্ট দিই যে আজকে ক্লাস এতটাই হবে, ওইটার নিচেও কমেন্ট দিয়ে দিতে পারে। তারপর হ্যাঁ নিজেদের জন্য একটা খুললাম। এর জন্য করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। তবে এইরকম করেন না যে আমরা 10 জন মিলে একটা গ্রুপ খুলে ওইখানে আলোচনা করব। এখানে সবাই না সবার সাথে এটা রাখবেন নাকি? সবার জন্য এটা খোলা, এটার জন্য ভাই এখানে মেসেজটা দেওয়া হয়েছে। আচ্ছা, যদি আপনি বলেন তাহলে আমরা গ্রুপের মধ্যে একটা মেসেজ ফরওয়ার্ড করতে পারি যে মেসেঞ্জার গ্রুপে। সেটা দিতে পারেন, সমস্যা নেই। অবশ্যই thanks. আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জিনিসটা একটা আমাদের মনে রাখতে হবে যে কাটিং ইজ ডিনোটেড বাই এ পজিটিভ সাইন এন্ড ফিলিং বাই এ নেগেটিভ সাইন। মানে কি, এই জায়গাতে ভরতে হবে, এই জায়গাটা হচ্ছে ফিলিং, এটা সবসময় নেগেটিভ। এই জায়গাতে কাটতে হবে, এই জায়গাটা সবসময় পজিটিভ। এবং এটা ক্রস সেকশনাল এরিয়া। এবার আমরা যদি এই লম্বালম্বি এরিয়া মাপতে চাই, এটা যদি আমরা লম্বালম্বি করতে চাই, এইটার ধরেন আমি একটা জায়গার এরকম বিভিন্ন জায়গার আরএল নিলাম, নিয়ে এই জায়গার এইটুকুর এই এই অংশটার এরিয়াটা আমরা বের করতে চাই। এইটার এরিয়া যদি আমরা বের করতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে আমরা জানি কি এরিয়া বের করার জন্য লেন্থ ইনটু উইডথ দরকার হয়। তাহলে এটার জন্য আমাদের সূত্রটা হচ্ছে তখন এরিয়া অফ দ্য প্লট h1 ইন্টু ডি, h2 ইন্টু ডি, hn ইন্টু ডি। অর্থাৎ আমরা কি করি, এই যে সমান সমান দূরত্ব, এই দুইটা, এটাকে আমরা বলতে পারি কি অর্ডিনেট। দুইটা অর্ডিনেট বা দুইটা আরএল এর কথাই যদি ধরেন, দুইটার মিড পয়েন্ট নিলাম, এই দুইটার মিড পয়েন্ট নিলাম, এই দুইটার মিড পয়েন্ট নিলাম, অর্থাৎ এভারেজ হাইট নিলাম। তাহলে এরিয়া মানে কত, হাইট ইন্টু ডিস্টেন্স, তাহলে h1 ইন্টু ডি প্লাস। এবং এইখানে আমরা কি করব, প্রত্যেকটাতেই কিন্তু এই কন্টুর ইন্টারভেল গুলা সেম। আমরা একটু আগে যখন আরএল এর অঙ্ক করেছিলাম, তখন কি প্রথম অঙ্কে ছিল 15 মিটার পর পর আমরা ভ্যালু নিচ্ছি, তারপরে কি ছিল 20 মিটার পর পর আমরা ভ্যালু নিচ্ছি। অর্থাৎ আমরা কিন্তু সমান ডিস্টেন্স পর পরই এই ভ্যালু গুলা নিব। করলে আমার টোটাল এরিয়া আসবে হচ্ছে h1 প্লাস h2 প্লাস আপ টু hn, আর এটা এদের মধ্যে ভর্তি দূরত্ব d। এই হচ্ছে কি আমাদের মিড অর্ডিনেট রুল। এরপর আসি হচ্ছে এভারেজ অর্ডিনেট রুল। এভারেজ অর্ডিনেট রুল কিছুই না, এভারেজ অর্ডিনেট রুলটা হচ্ছে এই সবগুলা অর্ডিনেটের এভারেজ করব, করে সাম অফ অর্ডিনেট ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডিনেটস ইনটু লেন্থ অফ বেস লাইন। অর্থাৎ এই টোটাল লেন্থের মধ্যে আমরা কি করব, কতগুলো আমার অর্ডিনেট, তাদের ভ্যালুগুলো যেমন ধরলাম এখানে 5, এখানে 7, এখানে 10, এখানে 2,
এখানে 8, তাহলে কত হলো 7 5 12 10 12 22 24 32, এটা হচ্ছে তাহলে 32 ডিভাইডেড বাই কতগুলো অর্ডিনেট আছে 1 2 3 4 5, টোটাল তাহলে আমার n+1, তাহলে 5 আর 1 6 দিয়ে এই টোটাল লেন্থ যেটা সেইটার আমরা বের করব। এইটা হইতে পারে, তবে এই এইটা মিড অর্ডিনেট রুলের থেকে এভারেজ অর্ডিনেট রুল একটু বেটার পারফর্ম করে বা বেটার রেজাল্ট দেয়। তার থেকে আরো বেটার রেজাল্ট দেয় হচ্ছে এই ট্রাপিজয়েডাল রুল। তাহলে আমরা কি করি যে এই অর্ডিনেট গুলার এই প্রত্যেকটা অংশ তো এক একটা ট্রাপিজিয়ামের মতন, তাই না? ট্রাপিজিয়ামের মতন, হ্যাঁ বলেন। না, ট্রাপিজিয়াম ফর্ম করে একটা। হ্যাঁ, ট্রাপিজিয়াম ফর্ম করে। ট্রাপিজিয়ামের আমরা জানি কি হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ 1 প্লাস O2 সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এবং তাদের মধ্যবর্তী দূরত্ব d। তাহলে এই একটা এরিয়া পেলাম, তাহলে সবগুলা এরিয়া আমরা যোগ করলে ট্রাপিজয়েডাল রুলের মাধ্যমে করতে পারবো। তো ট্রাপিজয়েডাল রুলের কমন সূত্রটা হচ্ছে এরকম যে কমন ডিসটেন্স বাই 2 অর্থাৎ d বাই 2। এখন দেখেন এখানে O1 আছে হচ্ছে একটা, O2 কিন্তু প্রথম এরিয়ার মধ্যেও আছে, দ্বিতীয় এরিয়ার মধ্যেও আছে, O3 প্রথম দ্বিতীয় এরিয়া তৃতীয় এরিয়ার মধ্যে আছে। আবার যদি আমরা ON এর ক্ষেত্রে যে ON একলাই, O1 ও একলা, বাকি সবগুলাই কিন্তু দুইটা দুইটা করে আছে। এই জন্য এই সূত্রটা এইভাবে দিয়েছে যে ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস সরি ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 2 ইনটু সাম অফ আদার অর্ডিনেটস। এই অঙ্কগুলো আসলে সাধারণত ট্রাপিজয়েডাল নিয়মই আসে, ওই উপরের দুইটা সাধারণত আসে না। তো ট্রাপিজয়েডালের রুলটা আমাদের ভালোভাবে ফলো করতে হবে। আচ্ছা, এইখানে একটা আবার ব্যাপার আছে যে আচ্ছা এই আর লাস্ট যে রুলটা সেটাকে বলা হয় হচ্ছে সিমসন্স রুল, বা এইটাকে সিমসন্স 1/3 রুলও বলা হয়। সিমসন্স 1/3 রুলও বলা হয়। সেটা হচ্ছে কি যে এটার সূত্রটা হচ্ছে যে ডিস্টেন্স বাই 3, কমন ডিস্টেন্স বাই 3, এটার সাথে গুণ হবে ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 4 ইন্টু সাম অফ ইভেন অর্ডিনেটস প্লাস 2 ইন্টু সাম অফ অড অর্ডিনেটস, অর্থাৎ 1 নাম্বার অর্ডিনেট প্লাস ধরেন 11 নাম্বার অর্ডিনেট, আর মাঝখানে কত 4 ইন্টু সাম অফ ইভেন অর্ডিনেট, মানে 2 নাম্বার অর্ডিনেট যোগ 4 নাম্বার যোগ 6 নাম্বার যোগ 8 নাম্বার যোগ 10 নাম্বার অর্ডিনেট, আর লাস্টে আর কি 2 ইন্টু অড অর্ডিনেট, মানে হচ্ছে 3 যোগ 5 যোগ 7 যোগ 9। এইগুলো অর্ডিনেটের ভ্যালুগুলো এখানে দিতে হবে, দিলে আমরা এটা পাবো। এই অঙ্কগুলো আসলে খুবই ইজি, এই জন্য এটা নিয়ে আসলে বেশি পেঁচায় বোঝানোর কিছু নাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সিমসন্স 1/3 রুল শুধুমাত্র অ্যাপ্লিকেবল যখন নাম্বার অফ ডিভিশন ইভেন, অথবা অন্যভাবে বলতে হচ্ছে নাম্বার অফ অর্ডিনেট ইজ অড। যখন আমার অড নাম্বার অর্ডিনেট থাকে বা আমার ডিভিশনটা ইভেন নাম্বার হয়, ধরেন আমার 10টা ভাগে ভাগ করেছি, আমরা 10টা ট্রাপিজিয়ামে ভাগ করেছি তখন এটা অ্যাপ্লিকেবল, বা 20টা ট্রাপিজিয়ামে ভাগ করেছি তখন অ্যাপ্লিকেবল, 21টা ট্রাপিজিয়ামে ভাগ করেছি তখন অ্যাপ্লিকেবল না। এখন আপনার একটা ব্যাপার হচ্ছে যে সিমসন্স 1/3 রুল সবচেয়ে বেশি অ্যাকুরেট। পরীক্ষার হলে এরকম আসে অনেক সময় যে বলে যে আপনার 12টা অর্ডিনেট দেওয়া আছে সাপোজ, এইটাকে আমার বলছে সিমসন্স 1/3 রুল ইউজ করতে, তখন আমরা কি করব বলেন তো, বলেন। কোশ্চেনটা একবার বলা যাবে? প্রশ্নটা হচ্ছে যে সিমসন্স 1/3 রুল শুধুমাত্র অ্যাপ্লিকেবল যদি অর্ডিনেট হয়, অড নাম্বার হয়, কিন্তু আপনার প্রশ্নে দেওয়া আছে 12টা অর্ডিনেট, 12টা অর্ডিনেট দিয়ে বলা আছে যে সিমসন্স 1/3 রুল ব্যবহার করে আমার এরিয়া বের করতে হবে। তাহলে এখন আমি কি করতে পারি? তাহলে স্যার ভাই আমি অড পর্যন্ত অর্ডিনেট করব, দেন বাকিটা ডিভিশন দিয়ে করব।
বাকিটা মানে ট্রাপিজিয়াম দিয়ে করব। ট্রাপিজয়েডাল রুলস ফলো করব। বাকিটা ট্রাপিজয়েডাল রুলস দিয়ে করব। এই হচ্ছে গিয়ে সিস্টেম। এবার যদি এই হচ্ছে গিয়ে এরিয়ার ই, আর যদি ভলিউমে আসি ভলিউমও সেম, খালি ওইখানে ছিল এক একটা হাইট আর এই জায়গায় হচ্ছে এক একটা এরিয়া। এই এরিয়াটা কি, এই এরিয়াটা কিন্তু এই যে এই ট্রাপিজিয়াম গুলা ধরেন এইখানে, এটাকে যদি আমি ঘুরাই দেখি, এটা তো লং এলিভেশন, আমি যদি এটাকে ঘুরাই দেখি ক্রস সেকশনাল ভিউ, তাহলে দেখবো যে এরকম একটা ক্রস সেকশন, এই জন্য এটার এরিয়াটা এইভাবে। এইটার ক্ষেত্রেও সেম, ট্রাপিজয়েডাল রুল কি, কমন ডিস্টেন্স বাই 2 ইন্টু এরিয়া অফ ফার্স্ট সেকশন প্লাস এরিয়া অফ লাস্ট সেকশন প্লাস 2 ইন্টু সাম অফ আদার সেকশন, এইটার মতনই, ফার্স্ট অর্ডিনেট প্লাস লাস্ট অর্ডিনেট প্লাস 2 অফ সাম অফ আদার অর্ডিনেট। তারপরে সিম্পসনস 1/3 রুল সেম, কমন ডিস্টেন্স বাই 3 ডিভাইডেড ইন্টু এরিয়া অফ ফার্স্ট সেকশন প্লাস এরিয়া অফ লাস্ট সেকশন প্লাস 4 ইন্টু সাম অফ এরিয়া অফ ইভেন সেকশন আর 2 অফ সাম অফ এরিয়াস অফ অড সেকশন। তো এইখানে এই সেম রিলেটেড একটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো আপনারা দেখে নিবেন। এইখানে হচ্ছে গিয়ে একটা জিনিস যে কাটিং ফিলিং এর একটা ব্যাপার থাকে, যে যদি আপনার শুধুমাত্র কাটিং দিয়ে থাকে তাহলে ভালো, যদি শুধুমাত্র ফিলিং দিয়ে থাকে তাহলে ভালো, তাহলে এই সূত্রগুলো ডাইরেক্ট ব্যবহার করে করা যায়। কিন্তু এই ধরনের জিনিসের ক্ষেত্রে একটু সমস্যা, এই জন্য এই ম্যাথটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। যে আমাকে বলেছে কি যে embankment of width 25 feet and side slopes এত is required to be made on a ground which is level in a direction transverse to the center line. Calculate the volume of earthwork the ground level along center line of the embankment is given below. যে যখন আমার জিরোতে ছিল তখন জিএল মানে গ্রাউন্ড লেভেল ছিল 21-এ, তারপরে 80 ফিটে গিয়ে এটা হয়েছে 18-তে, এখানে গিয়ে হয়েছে 16-তে। তাহলে আমার এই বরাবরে হচ্ছে মানে 18-তে আমার এটাকে দিতে হবে, মানে এই লেভেলে আমার এটাকে শেষ করতে হবে। তাহলে কি করব, এইখানে আমি দিব হচ্ছে কাটিং, এই পাশে দিব হচ্ছে আমি ফিলিং, তাই না? এখন কাটিং এর ক্ষেত্রে কতটুকু হবে, কাটিং এর ক্ষেত্রে ভলিউম অফ কাটিং হবে এইটা, এই ত্রিভুজ বা এইটার এই জায়গাটা, এইটা কত 21, তাহলে এরিয়া অফ কাটিং দেখেন কি করেছে যে সরি উইডথ হচ্ছে 25 ফিট, হ্যাঁ সরি, এখানে যদি দেখেন কি রকম হবে, এই জিনিসটা হচ্ছে এইরকম, উইডথ হচ্ছে 25 ফিট আর স্লোপ হচ্ছে 2.5 হরাইজন্টাল 1 ভার্টিক্যাল, তাহলে 1 আর এখানে হচ্ছে 2.5। তাহলে এখানে কি হচ্ছে যে হাইট আমরা জানি হচ্ছে কাটিং দিতে হবে কতটুকু, হাইট হচ্ছে 3 ফিট, সরি হাইট যদি 3 ফিট হয় তাহলে এইটা হচ্ছে সরি এই যে আমার তো সূত্রটা কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তো একটা বাহুর দূরত্ব আমি পাচ্ছি 25, আরেকটা বাহুর দূরত্ব আমি পাচ্ছি কত 3, তাই না? 3, আর আরেকটা সমান্তরাল বাহুর হচ্ছে কতটুকু, আপনার এইখানে আরেকটা সমান্তরাল বাহুর যোগফল হচ্ছে কত 25, এইটুকু তো 25 যোগ এটা যদি 3 হয় তাহলে এইটুকু হচ্ছে 3 ইন্টু 2.5। আর এরিয়া অফ ফিলিং হচ্ছে এই পাশে, এটার জন্য হচ্ছে 25 প্লাস 2.5 ইন্টু 2, কারণ কি এই যে কাটিং হচ্ছে হ্যাঁ কাটিং আর ফিলিং হচ্ছে এখানে
18 থেকে 16 গেলে 2, এই জন্য এইটা তখন হয়ে যাচ্ছে 2 আর এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল পেয়ে গেলাম। তারপরে হচ্ছে ভলিউম অফ কাটিং, তাহলে ভলিউম কত হবে? এরিয়া ইন্টু তো এই ডিসটেন্স টুকু যতটুকু পর্যন্ত আপনার মনে হয় কাট করা হয়েছে। তারপরে যে 80 ফিট, এটা হচ্ছে ডিসটেন্স। আর অর্ডিনেট গুলো এখন দেখেন কত, এইখানে হচ্ছে 97.5, এখানে হচ্ছে 0, আবার এখানে হচ্ছে কত 60, মানে এই জায়গার এরিয়াটা হচ্ছে এত, এই জায়গার এরিয়া হচ্ছে 60। তো আমরা জানি কি ওই এভারেজ অর্ডিনেট রুল করে 97.5 যোগ 0 ডিভাইডেড বাই 2 ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, আবার এইখান থেকে এটার মধ্যবর্তী দূরত্ব কত 120, আর এখানে 60 যোগ 0 ডিভাইডেড বাই 2। এইটা কিন্তু ওই আগের মিড অর্ডিনেট রুল বা ট্রাপিজয়েডাল রুলের থেকে ইজিয়ার, কিন্তু কনসেপ্টটা একটু ভিন্ন, যেটা ই করতে হবে। তো এই অঙ্কটা কিন্তু এর আগে বিভিন্ন পরীক্ষায় এসছে এবং এটা এখনো আসে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন। ভাইয়া, এখানে ফিলিংটা একটু আবার বললে ভালো হতো। ফিলিং এফএল এফএলটা পুরোটা এফএল, 18 আচ্ছা এখানে এফএল, এখানে অ্যাকচুয়ালি এটা এফএল হবে না, এটা হচ্ছে জিএল হবে। এই লেখাটা জিএল মানে হচ্ছে গ্রাউন্ড লেভেল। আপনি ধরেন একটা বাড়ি করবেন, তো বাড়ির তো বিভিন্ন রকম এরকম, এইখানে আপনি দিবেন হচ্ছে এই লেভেল বরাবরে আপনি আপনার বাড়িটা গ্রাউন্ড ফ্লোর দিবেন। তাহলে কি করবেন? এই জায়গাটা কাটিং করবে, এই জায়গাটা ফিলিং করবেন, এই জায়গাটা কাটিং করবেন। তো এইটার প্রথমে যেই গ্রাউন্ড লেভেলটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল বা ইজিএল। তারপরে নতুন করে যেটাকে আমরা ফরমেশন করি সেটাকে আমরা বলি হচ্ছে ফরমেশন গ্রাউন্ড লেভেল বা এফজিএল বা এফএল, ফরমেশন লেভেল। আর এইটাকে বলি হচ্ছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। এই জন্য আমাদের এইটা হচ্ছে জিএল, এইটা হচ্ছে জিএল, আর এইটা হচ্ছে কি আমার এফএল। হ্যাঁ, তো এই অঙ্কগুলোতে একটা প্রবলেম হচ্ছে এখানে জিএলই লেখা থাকে, এইটা যে এফএল, এইটা বুঝার কারণটা হচ্ছে যে সবসময় এই মাঝখানেরটাকেই আমরা ই করি। কারণ কি বলেছে যে রিকোয়ার্ড টু বি মেড অন এ গ্রাউন্ড হুইচ ইজ লেভেল ইন এ ডাইরেকশন ট্রান্সভার্স টু দ্য সেন্টার লাইন, অর্থাৎ এইটা তো সেন্ট্রাল লাইন, সেন্টার লাইনের সাপেক্ষে হচ্ছে সে ই, এই জন্য বুঝা গেল। এরপরে আরেকটা টার্ম আছে, সেটাকে বলি হচ্ছে আমরা পিএল। পিএলটা কি? যে আমার এই যে ফরমেশন লেভেল করলাম, এর থেকেও দেখা যায় কি আমরা আমাদের বাড়িটাকে তৈরি করি হচ্ছে 2.5 থেকে 3 ফিট উপরে, এটাকে বলা হয় হচ্ছে পিএল বা প্লিন্থ লেভেল। সরি, এবার কি ক্লিয়ার? ওকে। আচ্ছা, তো এই তবে এরিয়া অফ কাটিং আর এরিয়া অফ ফিলিং যেটা ছিল আগের ম্যাথটাতে, হ্যাঁ হ্যাঁ সেখানে আমাদের একটু আগে ম্যাথটা দাও যাবে, এটা সেখানে যেটা 3 ইন্টু 2.5, 3 নিচেটা 2 ইন্টু 2.5, হ্যাঁ এই যে 25 প্লাস হ্যাঁ এরিয়া অফ কাটিং, হ্যাঁ হ্যাঁ 3টা তো বুঝতে পারলাম হাইট, হুম। আর বাকি 25 প্লাস 2.5 ইন্টু 3 সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্সটা, মানে উইথ যদি আমি চিন্তা করি। হ্যাঁ 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 হ্যাঁ, তো 2.5 ইন্টু 3 যদি আমি চিন্তা করি যে এটা তো এক পাশের টুকু, ট্রাপিজিয়ামের এই পাশ, তো এটা কি দুই পাশে হওয়ার কথা না? মানে দুই পাশে 25 প্লাস 2.5 ইন্টু 3। আচ্ছা, এইটা বলি এইখানে ব্যাপার, সরি, এইটা কিভাবে ধরতে পারি সেটা হচ্ছে যে
এই জায়গাটা হচ্ছে এই লেন্থটা দিলে ভলিউম, আর এই জায়গাকার এরিয়াটা আমরা বের করব। এখন ট্রাপিজিয়ামের এরিয়া কত? 3/2, তাই না? ইন্টু মানে কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের হাফ ইন্টু দুইটার মধ্যবর্তী দূরত্ব 3 ইন্টু 25 প্লাস 25 প্লাস 3, আমি জি বড় ভাই। করে লিখি 3 ইন্টু 2.5 প্লাস 3 ইন্টু 2.5। ওই আপনাকে রাখো এইটা কত? একসাথে। এই সরি দুইটা, সরি ভাই। এইখানে হ্যাঁ দুইটা দুইটা তো এই যে এইখানে আবার হ্যাঁ 2 হ্যাঁ। কেটে নিছি এই জন্য। সরি ভাই। ক্লিয়ার? না সরি নাই, মানে ক্লিয়ার হ্যাঁ করে দিলাম আর কি। হ্যাঁ ট্রাপিজয়েডাল ক্ষেত্রে আমি আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিটা কি ক্লিয়ার? আচ্ছা তাহলে আগাই। এরপরে আসলে সব এই সেম টাইপেরই ম্যাথ। এই একটা ম্যাথ দেই, এটা হচ্ছে আমার ইইডি পরীক্ষা আসছিল, যেটা আমি অ্যান্সার করতে পারিনি। হ্যাঁ, তো এখানে আমাদেরকে বলেছে যে ফিগার 3 and 4 represents two highway cross section pre-work, মানে কাজ করার আগে, যে 100 feet apart. Compute the volume of earthquake to be required for the design section figure 3, 4, 5. মানে এইটা আমাকে আনতে হবে। আমার আছে হচ্ছে এইটা, আছে হচ্ছে এইটা। তাহলে দেখেন আমার কি করতে হবে, এইখান থেকে এই সাইজে নিয়ে আসতে হবে, এইখান থেকে এই সাইজে নিয়ে আসতে হবে। এটার জন্য প্রথমটার এরিয়াটা হচ্ছে কত? এইটা ট্রাপিজিয়াম। তাহলে প্রথমটার এরিয়া আমি পেয়ে গেলাম। A3 মানে বলছে হচ্ছে ফিগার 3 এরটা, তারপরে A4 ফিগার 4 এরটা। এটা কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তাদের মধ্যবর্তী হাইট হচ্ছে 9। আচ্ছা এখন এখানে কত? 30 যোগ 2 ইন্টু 10, মানে হাফ হাফ করে আছে। আচ্ছা আর প্লাস হচ্ছে হাফ ইন্টু 25 ইন্টু 3। এইটা হওয়ার কারণটা কি? এইটা ধরার কারণটা হচ্ছে যে আপনার এইখানে কিন্তু স্লোপ দেওয়া আছে, এইটার জন্য কিন্তু স্লোপ দেওয়া নেই। তাহলে আপনি কি করতে পারেন, এইখানে একটা লম্ব, এখানে একটা লম্ব, দুইটা আমরা নিতে পারি। তাহলে এইটা যদি 25 হয়, এইটা হচ্ছে 25, তাহলে 25 হলে হাফ ইন্টু 25 ইন্টু 3, 25 হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আচ্ছা 40 যোগ 25 ভাগ 2 ইন্টু তাদের মধ্যবর্তী হাইট এত। কিন্তু এইখানে দেখেন আবার হাইট হচ্ছে গিয়ে কতটুকু? 12 ফিট। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে এইভাবে, আমি যদি একটু সুন্দর করে আঁকি বড় করে, যে এই এই তারপরে এইটা হচ্ছে 9 ফিট, তারপরে কিন্তু আবার এইখানে আর একটু কি করে যদি করি, এই এই এই, তাহলে দেখেন এইটুকুর এরিয়াটা আমরা ফার্স্টে বের করলাম। এইটা এই, তাই তো এইটুকুর এরিয়া আমরা ফার্স্টে বের করলাম, যে এইটা 40, এইখানে 25, হ্যাঁ এইটা। তারপরে এই যে বাকিটুকু একটু থাকলো, হাফ ইন্টু 12 থেকে 9 গেলে থাকে কত? 3। হ্যাঁ, এই বাকিটার এরিয়াটা হচ্ছে কি আমরা এইভাবে করে বের করলাম, এইটার হাইট হচ্ছে 3, এইটা হচ্ছে 25, আর হাইট তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ, এইটা হচ্ছে এই অংশটুকু, মানে এই ছবিটা থেকে এটা আসলে বোঝার কায়দা নাই, এই জন্য আমি বড় করে এঁকে দেখাইলাম যে এতটুকু একটা ট্রাপিজিয়াম ধরে নিয়ে করলাম,
যে এটা একটা ট্রাপিজিয়াম। হ্যাঁ, এটা কি আলটিমেট ক্রস সেকশন এরকম কিছু এই ফিগারটার? বুঝলাম না। মানে আপনি যেটা ড্র করলেন এটা কি এই ফিগারটার ক্রস সেকশন অথবা এরকম কিছু, নাকি আলাদা একটা না ফিগার না দিয়ে না, বুঝালেন? এই ফিগারটাই কারণ কি এই পাশে 9 ফিট, এইখানে 12 ফিট। হ্যাঁ, এখানে 9 ফিট 12 ফিট। তাহলে আপনার এইটা কি এইটুকু 9 ফিট হবে, আর হ্যাঁ, এইটা এটা কি 9 হবে ফিট 12 ফিট। 12 ফিট। নিচে আমি যখন এটাকে দুই ভাগ করি, নিচে একটা ট্রাপিজিয়াম আর উপরে একটা হচ্ছে হুম। গিয়ে আচ্ছা, এখানে ত্রিভুজ। 12 ফিটটা হাইটটা একটু ছোট হয়েছে, এটার জন্য বোঝা যায়নি। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে 9 ফিট আর 12 ফিট সমান সমান, সমান দিয়ে দিচ্ছে এটার জন্য। এটা তো বোঝার উপায় নেই এই জন্য। তারপরে এইটা আমার আনতে হবে, তো এইটার জন্য আমি আবার এর এরিয়াটা বের করলাম। তাহলে আমার এইটা প্রি ওয়ার্কের ভলিউম কত, A3 প্লাস A4 বাই 2 ইন্টু L। এইটা হচ্ছে গিয়ে কি মিড অর্ডিনেট রুল বা হচ্ছে এভারেজ অর্ডিনেট রুল যেটাই বলেন, এটা অ্যাকচুয়ালি এভারেজ অর্ডিনেট রুল বলা যায়, যে এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই 2 ইন্টু L, তাহলে টোটাল ভলিউমটা পেয়ে গেলাম। আর পোস্ট ওয়ার্ক ভলিউম যেটা হচ্ছে এইখান থেকে পাই, যে 952 স্কোয়ার ফিট ইন্টু আমার টোটাল হচ্ছে 100 ফিট অ্যাপার্ট ইন্টু 100, দুই ক্ষেত্রেই এল এর ভ্যালু 100। তাহলে আমার ভলিউম অফ এখানে আর্থ হবে, আর্ট হয়ে আছে EARTH, আর্থ ওয়ার্ক হবে এত বিয়োগ এত 53,700, মানে এতটুকু মাটি আমার ভরাট কি করতে হবে, ভরাট করতে হবে। মেইনলি 3 থেকে 4 থেকে আমাদের আলটিমেটলি 5 ফিগার 5টা মানে ক্রিয়েট করতে হবে। না, আবার ফিগার 3 আছে, মানে একটা হুম, রাস্তার শুরুতে আছে হচ্ছে ফিগার 3, শেষে আছে হচ্ছে ফিগার 3 ফিগার 5। 5 আমাদেরকে করতে হবে যে এভারেজে ফিগার 4 এর সমান, আমাদের ফিগার 4টা কি করতে হবে? ফিগার 4টা বের করতে হবে। এখানে প্রি ওয়ার্ক যে ভলিউমটা বের করলাম সেটা হলো A3 আর A4। A3 আর A4 এর জন্য, রাইট। প্রি ওয়ার্ক তো কাজের আগে যেটা করি না, সরি, এটা ভুল করলাম, 4 হবে, এটা 5। A3 আর A5 নিয়ে কাজ করি। হ্যাঁ, তাই 3 আর 4 এবং 5 ক্রিয়েট করতেছি। 5 ক্রিয়েট করতে হবে, রাইট। তাহলে 3 আর 4 হলো প্রি ওয়ার্ক। আচ্ছা, থ্যাঙ্কস। আচ্ছা, আর কারো কোন প্রশ্ন? ভাইয়া হ্যাঁ? আমি আসলে 4 নম্বর চিত্র যে হাফ ইন্টু 25 ইন্টু 3 এটা ফিগারের এটা বুঝি নাই। আচ্ছা, আমি আবার বোঝাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে যে 4 নাম্বার ফিগারেরটা দেখেন, এই 9 ফিট 12 ফিট, এই এরকম, এটাকে আমি দুই ভাগ করেছি। এটাকে একটা ট্রাপিজিয়াম, নিচে হচ্ছে 40 উপরে হচ্ছে 25, তাই তো? নিচে 40 উপরে 25, এখানের হাইট হচ্ছে এতটুকু, হাইট হচ্ছে 9 ফিট, এতটুকু হাইট হচ্ছে 12 ফিট। তাহলে এই টোটালটার ভলিউম কত হবে, এইটা যদি একটা ট্রাপিজিয়াম ধরি, কত হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল 40 যোগ 25 ইন্টু 9, তারপরে কি এইটুকু ত্রিভুজ থেকে গেল, এই ত্রিভুজের হাইট কতটুকু, 12 থেকে 9 গেলে থাকে কতটুকু, 3 ফিট, আর এটার ভূমি কত, 25, তাহলে এটা কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার বুঝা গেছে? হ্যাঁ বুঝছি এবার। আচ্ছা, তো এর পরে আর তেমন কিছু বুঝার নাই। এই জিনিসটা হচ্ছে কি আপনার বেসিক্যালি লাগবে হচ্ছে গিয়ে আমাদের একটা দুই রকম ভাবে আমাদের হইতে পারে। এতক্ষণ যে ম্যাথ গুলা করলাম এগুলোতে সব রোডের জন্য, কিন্তু আপনি খালি রোডেই কি কাটিং ফিলিং করবেন তা তো না। আপনি কি করবেন, একটা বাসা যদি করতে চান বা কলোনি করতে চান, একটা টোটাল এরিয়া জুড়ে করবেন, ওইটার জন্য। তো এইখানে হচ্ছে প্রতিটা রেক্টেঙ্গেলের জন্য আমার কাটিং ফিলিং বের করে টোটাল কাটিং ফিলিংটা বের করতে হয়। তো এইটা কি বলছে
যে ল্যান্ড অফ 400 মিটার বাই 200 মিটার, এই পাশে 400 মিটার, এই পাশে 200 মিটার। আচ্ছা, এবং বলেছে যে প্রতিটা পয়েন্টের আরএল দেওয়া আছে। এখানে হচ্ছে 0.8, এখানে হচ্ছে 2, 3.6, 0.9, 10, এইভাবে করে আরএল দেওয়া আছে। আমি বলছি ডিটারমাইন দ্য আর্থ ফিলিং ওয়ার্ক। তাহলে দেখেন এই প্রত্যেকটা এরিয়া কতটুকু, এইটা যদি 200 মিটার হয় আর এইটা যদি 400 মিটার হয়, তাহলে এইটা প্রত্যেকটা কত, 100, 100, 100, 100। আর এটা কত, 200 কে ভাগ করলে হচ্ছে 66.67, 66.67, 66.67, 3 ভাগে ভাগ করলাম। তাহলে এরিয়া অফ ইচ রেক্টাঙ্গেল পেলাম কত, 100 ইন্টু 66.67। আর এইটার আরএল এর পার্থক্য কত হবে? এই এরিয়া 1 এর জন্য আমার আরএল কোনটা কোনটা আছে দেখেন। ভলিউমের সূত্র হচ্ছে, এইটার জন্য আবার একটু ভলিউমের সূত্রটা ভিন্ন। ভলিউম অফ গ্রুপ অফ রেক্টাঙ্গেল, এটার জন্য সূত্র হচ্ছে গিয়ে 1 ইন্টু H1 প্লাস 2 ইন্টু H2 প্লাস 3 ইন্টু H3 প্লাস 4 ইন্টু H4, মানে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, এইটা প্লাস এই পয়েন্টের ডাবল প্লাস এই পয়েন্টের ডাবল প্লাস এই পয়েন্টের চারটা। এইটা কেন? কারণ হচ্ছে দেখেন এই পাশের যে পয়েন্টটা সেইটা আসবে হচ্ছে একবার, এই পাশের যে পয়েন্টটা সেটা এই ট্রায়াঙ্গেলের জন্য আসবে, এই ট্রায়াঙ্গেলের জন্য আসবে, এই জন্য এটা হচ্ছে দুইবার। এই পয়েন্টে যদি আসি সেটা এই ট্রায়াঙ্গেলের জন্য আসবে, আবার এই ট্রায়াঙ্গেলের জন্য আসবে, এই জন্য দুইবার। আর এই পয়েন্টটা যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে কি হবে, একটা, দুইটা, তিনটা, চারটা ট্রায়াঙ্গেলের কমন পয়েন্ট, এই জন্য 4। তো এখন আমরা এইভাবে করে এই বের করব টোটালটা কত। 1 নাম্বারের জন্য এইটা, 2 নাম্বারের জন্য হচ্ছে ভলিউম হচ্ছে টোটালটা 1 বাই H1, H2, H3, H4। তাহলে H হচ্ছে H1 0.8, তারপর হচ্ছে H2 হচ্ছে এইটা 10, মেইনলি কি কলাম অনুযায়ী করতেছি আমরা না? কলাম অনুযায়ী, হ্যাঁ। তারপরে হচ্ছে H3, পি নাম্বার পয়েন্ট হচ্ছে 0.23, এই যে 0.23। আর এইখানে টি হচ্ছে কত, 7। তাহলে 1H1 প্লাস 2H2, 2H2 হচ্ছে কতটুকু, যখন আমরা এই পয়েন্টে যাব। 2 আছে কোনটা কোনটা, এই যে 2.4 এফ পয়েন্টে, এইখানে হচ্ছে 2 আছে। 2 ইন্টু H2 বলেছি, 2 ইন্টু H2 যদি বলি তাহলে এই পয়েন্টে 2টা, তারপরে হচ্ছে কে পয়েন্টে এইখানে 2টা, এইখানে কে পয়েন্ট 2টা, এইখানে ও পয়েন্ট এখানে 2টা দিলাম। তারপরে আবার থাকলো হচ্ছে এই এই পয়েন্টটা দেখেন, এইটাও দুইটা আসবে, এইটাও 2টা আসবে, এইটা 2টা আসবে, এইটা 2টা আসবে, এইটা 2টা আসবে, এইটাও 2টা আসবে। আচ্ছা, তারপরে H3 3 নাম্বার, যেটা 3টা পয়েন্ট আসবে কোন জায়গায়, 3টা পয়েন্ট কিন্তু কোনো জায়গাতেই আসবে না, সব জায়গাতেই এই জায়গাতে 2টা, এই জায়গাতে আসবে হচ্ছে 2টা, এই জায়গাতে আসবে হচ্ছে 4টা, এই জায়গায় আসবে 2টা, তাহলে 3 এর জন্য 0। আর 4টা পয়েন্ট আসবে কোন কোন জায়গায়, 4টা পয়েন্ট আসবে হচ্ছে এই একটা জি, এইচ, মেইনলি আই, এল, এম, এন। হ্যাঁ, মেইনলি কর্নার যেগুলো থাকে সেগুলোতে একটা পয়েন্ট, কর্নার বাদে আমরা যদি এজে বর্ডার 2টা পয়েন্ট, দুইটা, আর আর ইন্টেরিয়রে 4টা। চারটা। হ্যাঁ, মানে কর্নারে একটা, এজে 2টা, আর এইগুলো এজে 2টা, আর ইন্টেরিয়রে 4টা। আচ্ছা, তো এইভাবে করে। আচ্ছা, এর পরের যে অঙ্কটা ওইটা একটু পরে আসি। লাস্ট টপিক হচ্ছে এইটা, যে টোটাল স্টেশন সার্ভে। তো টোটাল স্টেশন সার্ভে নিয়ে আমরা অনেক আগেই বলে দিয়েছি যে টোটাল স্টেশন সার্ভে দিয়ে আমরা ট্রাভার্স সার্ভেইং করি বেসিক্যালি, অথবা অনেক সময়
কন্টুর মাপি, যে একটু আগে বললাম টোটাল স্টেশন। তো এইগুলা আমরা করি, এই কথাগুলা কিন্তু অলরেডি বলে দিয়েছি, এই জন্য আর এইটা নিয়ে নতুন করে বললাম না। যে টোটাল স্টেশন নিয়ে প্রথম দিন আলোচনা করেছি, আর আজকে একটু। আর এই যে এরিয়াল ফটোগ্রাফির যে এইটা আপনারা দুইটা জায়গায় একটু দেখবেন। একটা হচ্ছে পানমিয়ার থার্ড এডিশনে, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, অথবা বিএম দাস বলি দূর, আমাদের এম এ আজিজ স্যারের বইতে। এই দুইটা জায়গায় আপনারা একটু দেখে নিবেন, কারণ আমি এই ধরনের কাজ প্র্যাকটিক্যালি যেহেতু আমার করা হয় না, আমি এই জিনিসগুলো আসলে নিজে বুঝি না, আর এগুলো এই জন্য আমি করতে পারছি না আর কি। হ্যাঁ, এইটা একটু আপনারা নিজেরা পড়ে নেবেন। যদি বুঝতে অসুবিধা হয় একটু কাইন্ডলি আমাদের গ্রুপে দিয়ে দিবেন, ভাইয়া, ওইখানে কেউ অ্যান্সার করে দিবে। হ্যাঁ এই অঙ্কটা একটু আমি ভাইয়া এখানে একটু এলটা দেখেন, লাস্টে নাম্বার অফ ফ্লাইট লাইনস। হ্যাঁ এটাই। আচ্ছা এখানে 5280টা আসলে বুঝলাম না, এটা একটু বলুন। যাবো বললাম যে আমি এটার ব্যাপারে আসলে বলতে পারছি না, যে এই অঙ্কগুলো এটা আমি হচ্ছে নিজেও এটা হচ্ছে 5280 টাকা আপনার ওই যে মাইলকে ফিটে কনভার্ট করা হয়েছে। মাইল থেকে ফিটে কনভার্ট করলে 1 মাইল সমান 5280। আচ্ছা, 1 মাইল সমান সমান 5280। থ্যাংক ইউ। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমরা তাহলে করি, আজকের ক্লাস এখানে শেষ করি। জি ভাই। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আর একটু